বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই সর্ববিষয় জ্যোতিষ নিয়ে আপনাদের সামনে চলে আসা নানান রকম আলোচনা নিয়ে, যার সঙ্গে অবশ্যই জ্যোতিষ শাস্ত্র যুক্ত রয়েছেই, কারণ আমাদের সঙ্গে রয়েছেন কৌশিকডি কাশ্যপ। অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। 12ই আগস্ট দাঁড়িয়ে আছি, সামনে শুক্রবার আমরা বেলা 3টের সময় 15ই আগস্টের অনুষ্ঠান করব। যদি 15ই আগস্টের অনুষ্ঠান না পেতাম তো আজকেই আগামী ভারতবর্ষ সম্পর্কে আলোচনা করতাম, যেহেতু স্কোপটা এত ভালো পেয়ে গেছি। সুতরাং সামনে শুক্রবারই স্বাধীনতা দিবসের দিন নিয়েই আমরা আলাপ আলোচনা করব স্বাধীন ভারতের আগামী দিনগুলো। সেটাই বরং ভালো হবে। ৭৯তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি আর 3 দিন বাদে। সেই দিনেই হরোস্কোপ ওয়াইজ ভারতবর্ষের আগামী দিনগুলো আলাপ আলোচনা হবে। তার আগে আগামীকাল সন্ধ্যে 6টার সময় সম্ভবী অ্যাস্ট্রোতেও ঠিক একই ধরনের একটা অনুষ্ঠান আপলোড হয়ে যাবে। সেখানেও ডিটেল অনেক বলা আছে, যতটা বলা যায় আর কি চেষ্টা করেছি স্বল্প পরিসরে সেখানেও শুনে নেওয়ার যেতে পারে, সেটা আমরা এখান থেকেও বলবো। আজকে প্রচুর ফোন করুন, আপনারা ফোন করলে প্রচুর কথা বলবো। কালকে দুর্গাপুর আসছি, পরশু বর্ধমান আসছি। দুর্গাপুর তো লোক টাইম নেওয়া শুরু করে দিয়েছেন, নিয়েও ফেলেছেন বোধহয় ম্যাক্সিমাম। সেই প্রোগ্রাম আছে, ফোন করলে আমরা কথা বলবো। তার আগে যেহেতু রোজই মাই সোলমেট ম্যাট্রিমনির অ্যাপ কিংবা ওয়েবসাইটের অ্যাড দিয়েই আমরা অনুষ্ঠান প্রবেশ করি, যে কথাটা বলার চেষ্টা হয় মাই সোলমেট অ্যাপে, মানে আপনাদের সামনে যে অ্যাডটা দেখানো হয়, যে পছন্দ করে বিয়ে তো সত্যি আমরা করি, সেটা ব্যক্তিগত পছন্দ, মানে প্রেমজ বিবাহ করি কিংবা পরিবার ভিত্তিকভাবে দেখাশোনা করার পরেই আমরা বিয়ে করি। আমরা তো একে অপরকে মোটের ওপর বিভিন্ন আঙ্গিকে পছন্দ করেই বিয়ে করি। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও আমাদের জীবনে কীরকম একটা হতাশা নেমে আসে, আমরা বুঝে উঠতে পারি না জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। সন্তানাদি হয়ে যাওয়ার পরেও এই সমস্যাটা থাকে, তখনও গিয়ে অনেক সংসার অনেক সময় দ্বিখণ্ডিত হয়ে যায়। সুতরাং প্রেম বিবাহ করি কিংবা পছন্দসই বিবাহ করি, কেন মাই সোলমেটের তরফ থেকে এই লাইনটাকে ট্যাগলাইন করা হয়েছে, তার কারণ হচ্ছে আমরা যে প্রকারেই যাই বৈবাহিক দাম্পত্য জীবনে, সেখানে আমাদের যেটা মূলত প্রয়োজন, যারা আমরা জ্যোতিষশাস্ত্র মানি, বারবার আমি বলি কথাটা, জ্যোতিষশাস্ত্র মানা মানেই কেবলমাত্র জটক বিচার ওই অষ্টকূটের 36 গুণের মিলন হলো কি না সেটা দেখে নেওয়াই কিন্তু শেষ কথা নয়। সেটা দেখে নিয়ে যদি আমরা বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করি, আমরা ভাবি সম্পর্কের ক্ষেত্রে বোধহয় রাজ্যটক তৈরি হয়েছে। পরে দেখা যায় ওই রাজ্যটকটা যে রাজা রানীর রাজত্ব আমরা স্থাপন করলাম, ওই অষ্টকূট মিলনে দুর্ধর্ষ ম্যাচিং হয়েছে। 25, 30, 32, 33 কিংবা 36-এ 36 পয়েন্টই মিলে গেছে। মানে দারুণ রাজ্যটক সম্পর্ক, দারুণ রাজত্ব তৈরি করবেন নবদম্পতি রাজা এবং রানী হিসেবে। কিন্তু দেখা যায় যে সেই রাজত্ব ছত্রাখান হয়ে যায় কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। কেন এরকম হয়? তাহলে কি জ্যোতিষশাস্ত্রের কোনো গলত? অষ্টকূট মিলন করে বিবাহের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে, তো সেটা মিলন করেই তো বিবাহ দেয়া হলো, তাতেও কেন এটা হলো? অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের গলত তো হতেই পারে না, আমাদের দৃষ্টিভঙ্গির অভাব। আমরা ভাবি অষ্টকূট মিলন করলেই বোধহয় বৈবাহিক দাম্পত্য জীবন দারুণ সুখের হবে। কিন্তু বিষয় হচ্ছে অষ্টকূট মিলন কেবলমাত্র এমন একটা প্যারামিটার যেটার মিলন অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা মিলল মানেই আমাদের জীবনটা খুব ভালো বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে তো আমরা পারি। প্রবেশ করার পর সুখী দাম্পত্য কাটাবো,
এটা হলপ করে বলাই যায় না, কারণ জ্যোতিষশাস্ত্রের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে খেয়ালই করলাম না। অনেকে তো অষ্টকূট মিলন না করেও কেবলমাত্র গণের বিচার করেন, যে দেবগণ 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 নরগণ মিলে গেল মানে আমাদের ছেলেটা বা মেয়েটা বা ভাইটা বা বোনটা পারিবারিক দাম্পত্য জীবনে সুখী হবে। কিন্তু পরে গিয়ে দেখা যায় একটা বৃহৎ অশ্বডিম্ব প্রসব হয়েছে, অনেকটা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের মতো। তা তখন তো হাউতাস করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু বিষয় হচ্ছে হাউতাস আমরা কেন করব, এটাকে যদি আমরা ভেবে নিই তাহলে জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে ম্যাচিং করে কেন বিবাহটা দেব না প্রপার ওয়েতে। জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে ম্যাচিং সর্ববিষয়ে 5টা প্যারামিটারে মাই সোলমেটে করা হয়েছে, 5টা প্যারামিটারে দুর্ধর্ষ ম্যাচিং আসবে, সাধারণভাবে এটা এক্সেপশন। তথাপি ম্যাক্সিমাম প্যারামিটারে যদি ঠিকঠাক ম্যাচিং থাকে, বারবার আমি বলি যে 100 পয়েন্টের ম্যাচিং মাই সোলমেটের মাধ্যমে আপনাদের বিনি পয়সায় করে দেওয়া হয়। মানে যারা পেড আপ সার্ভিসে যান, যত পাত্রপাত্রী আপনারা দেখবেন আপনাদের সময় সীমার মধ্যে 3 মাসের, 6 মাসের, 1 বছরের যে কোনো সার্ভিসেই যান, ধৈর্য ধরে যদি আপনারা পাত্রপাত্রী খুঁজতে থাকেন, প্রত্যেকটা পাত্রের সাথে পাত্রীর ঠিক জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং কত হচ্ছে সেটা কিন্তু ওখান থেকে আপনারা পেয়েই যাবেন, যেটা অন্তত মন এবং আত্মার স্থল থেকে দুজনের যে বোঝাপড়া সেটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাদের সামনে একটা ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়। সেইটাকে মান্যতা দিয়ে বাদবাকি আপনাদের দেখাশোনা তো অবশ্যই, যেহেতু দেখাশোনা করে বিয়ে করছেন বা ছেলে মেয়ের দিচ্ছেন বা ভাই বোনের দিচ্ছেন, বাদবাকি অবশ্যই তো পারিবারিক ক্ষেত্রে দেখাশোনা কিংবা শিক্ষাগত বা অর্থনৈতিক ক্ষেত্র, অবশ্যই এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, সেগুলো তো অবশ্যই দেখে নেবেন। কিন্তু যে ছেলেটি বা মেয়েটি বিবাহ বন্ধনে যেতে চলেছে তাদের অন্তত মন আত্মার লেভেল থেকে যদি মাই সোলমেট আপনাদের মোর দ্যান 65, 70, 75, 80% ম্যাচিং দেখায়, তাহলে অন্তত মোরললেস সেখানে একটা কিন্তু প্রগাঢ় বন্ডিং চলে এসছে। সেখানে কি ঝুট ঝামেলা অশান্তি কখনো হবে না? সেটা না হলে একটা বিপদের ব্যাপার, তাহলে ভালোবাসাও জন্মে না খুব ভালো। কিন্তু সেখানে 3 মাস বাদে 6 মাস বাদে অষ্টকূট মিলন করেছিলাম, দেবগণ দেবগণেরই বিয়ে হয়েছিল, কিন্তু এখন আমার মেয়েটা আমার জামাইকে বুঝতে পারছে না বা আমার ছেলেটা আমার বৌমাকে বুঝতে পারছে না, তারা প্রেম করলো না, আমরা সবাই দেখে শুনে বিয়ে দিলাম, তা সত্ত্বেও দুজনের জীবনটাকে আমরা বোধহয় নষ্ট করে ফেললাম। গার্জেনরা অনেক সময় এখন এরকম ভাবেন। অ্যাকচুয়ালি দোষটা আপনাদের না, আপনারা ভালোই করতে গিয়েছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে ওই দীর্ঘদিন ধরে শোনা কথা কেবল গণমেলালি হয়ে যাবে, কেবল অষ্টকূট বিচারে দারুণ পয়েন্ট এলেই জটক বিচার করলেই হবে, ওটাই জটক বিচার, এই ভ্রান্ত ধারণা থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বেরোতে হবে। কারণ আমরা বর্তমান যুগ সাপেক্ষে চলেছি, আমাদের পরিবারের ছেলে মেয়েরা যে ফর্মুলাতেই তাদের আপনারা বিয়ে দিতে যান, তারাও বর্তমান যুগ সাপেক্ষের ছেলে মেয়ে, সেটাকে বুঝতে হবে, তাদের ভাইব্রেশনটা আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে, সেই অনুযায়ী তার পার্টনার একটা সেম ভাইব্রেশনে অ্যাটলিস্ট অন্তত কাছাকাছি 70%, মানে মোর দ্যান 60-65%, মানে ফার্স্ট ডিভিশন মার্কসের যদি ভাইব্রেশনের তার পার্টনার না হয়, তা সে কি করে অ্যাডজাস্ট করবে অপোনেন্টের সাথে, বা উল্টো দিকের মেয়েটিও আপনার ছেলের সাথে কি করে অ্যাডজাস্ট করবে? কারণ সবটাই প্রেম জমে বিয়ের পর, সেখানে যদি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি না ম্যাচ করে, কেবল জটক বিচার করলেন, জটক বিচারের একই রাশি একই নক্ষত্র হলে 36 পয়েন্ট ম্যাচিং হয়, কিন্তু ওই 36 পয়েন্ট ম্যাচিং হলো, বাদবাকি মঙ্গল দোষের ম্যাচিং হলো না, বাদবাকি তার এলিমেন্টারি প্যাটার্ন ম্যাচিং হলো না, তার সংখ্যাতত্ত্বের চরমভাবে অপোজিট ডাইরেকশানে, হয়তো আপনার মেয়েটা 2 সংখ্যার মেয়ে আর আপনার জামাইটা 8 সংখ্যার জামাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওই 36 গুণের মধ্যে 36 গুণ মেলা, যেহেতু দুজনের রাশি এবং নক্ষত্র এক, তাই 36-এ 36 গুণে মিলে যাবে। ওই জটক বিচারে যদি মালা বদল হয়, ওই মালা বদল আলটিমেট জীবনটাকে তো পজিটিভ অর্থে বদলই করতে পারবে না, বরং নেগেটিভ অর্থে বদল করে দেবে। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি লাইভ টেলিভিশনের পর্দায়। আপনারা আমাকে প্রমাণ করে দেখান
যে কেবল ওইটা মিলেছে, বাদবাকি সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং হয়নি, মঙ্গল দোষ ম্যাচিং হয়নি, কিংবা এলিমেন্টারি এন্ডে ম্যাচিং হয়নি, কেবল সমান রাশি সমান নক্ষত্র, একই রাশির একই নক্ষত্র আপনারা বিয়ে দিয়েছিলেন, রাজ্যটক মিলন, সেই বিবাহ টিকে আছে। আমি কনফিডেন্ট আমার শাস্ত্রের ওপরে সেই বিয়ে আধুনিক যুগে টিকতে পারে না। আপনার আমার বাবা মায়ের যুগে টিকেছে, দাদু ঠাকুমার যুগে টিকেছে, কারণ পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল। আধুনিক যুগে টিকতে পারে না। সুতরাং চোখ খুলে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে ব্যবহার করুন, সার্বিক ক্ষেত্রে ব্যবহার করুন। আজকে যেটাকে মনে হচ্ছে এরকম হয় নাকি, ওরকমই হয় যদি আপনি ওটাকে অ্যাডাপ্ট আজকে থেকে করতে পারেন। তাহলে জীবনের ভালোটার জন্য জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব, খারাপটার জন্য জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব নয়। আর কেবল একটা পয়েন্টকে ধরে জ্যোতিষশাস্ত্রকে গালি দিলে হবে না, কারণ আপনি 5টা পয়েন্টের একটা পয়েন্ট ম্যাচিং করে ভেবেছেন হিপ হিপ হুররে। আমার কাছে 4টে মানে শুকিয়ে যাওয়া পরমাণু বোমা আছে বলে আমি অর্ধেক বিশ্বকে নিয়ে উড়ে যাব, ওই আশির মুনিরের মতো স্বপ্ন দেখছেন আপনারা। হবে না। পরমাণু বোমা নিজের মাথায় পড়ার আগে মাই সোলমেটের হাত ধরুন, আশা করি উপকার পাবেন। জীবনটা একটা সুখী দাম্পত্যের দিকে আপনার সন্তানদের হোক, পরিবারের মানুষদের হোক, আপনারা নিশ্চয়ই এগিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। আমাদের স্ট্রেংথ কম, আপনারাই স্ট্রেংথটা বাড়াতে পারেন, সেই স্ট্রেংথটাকে বাড়াতে থাকুন। দেখুন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব কোথায় নিয়ে যেতে পারে পারিবারিক দাম্পত্য জীবনকে আগামী 1-2 বছরের মধ্যে, অন্তত ভারতবর্ষের মধ্যে। তারপরে না আমরা গ্লোবাল খেলা শুরু করব। কেউ আছেন ফোনে, অনেকক্ষণ নিয়ে ফেলে দিদি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মিঠু, আমার নাম। আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের কি নাম? ছেলের নাম মৈনাক। মৈনাক? হ্যাঁ মৈনাক। বেশ, বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/6/97। 9/6/1997। সময়? 97। সময়? সময় 12টা 20। হ্যাঁ, সেটা দুপুর না রাত? দুপুরবেলা। কোথায় হয়েছিল? কোথায়? এটা দুর্গাপুরে হয়েছিল। আপনি কি দুর্গাপুর থেকে বলছেন? না না, আমি দুর্গাপুর না, আমি হুগলি জেলা থেকে বলছি। আচ্ছা, হুগলি রিসরা থেকে বলছে। আপনার কি বাপের বাড়ি দুর্গাপুর নাকি, না আগে ওখানে শ্বশুর বাড়ি? ওখানে শ্বশুর বাড়ি না, আমার ওই চাকরি সূত্রে ওখানে ছিলাম আমি। আচ্ছা, চাকরি সূত্রে তখন আপনারা ছিলেন। বেশ, কিবারে জন্ম ছিল মৈনাকের? সোমবার। আচ্ছা বেশ, কন্যা লগ্ন কর্কট রাশি, সোমবারেই জন্ম, তাই মৈনাক নাম দিয়েছিলেন নাকি? কন্যা লগ্ন। কন্যা লগ্ন কর্কট রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাশিটা জানি আমি। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। বেশ, বলুন জন্ম ছকটা তো বেশ ভালোই আছে আমার মনে হচ্ছে। কোথায় আছে ছেলে বর্তমানে? ছেলে তো এখন চাকরি করছে প্রাইভেটে। কোথায়? কিন্তু আমি একটু, হ্যাঁ ও গুগলে আছে এখন। কোথায় আছে? এটাকে একটু আস্তে করো তো, বড় কানে লাগছে এই বক্সটা। ও গুগলে আছে। গুগলে আছে? কোথায় কোথায়? এমটেক করেছে, ও বাইরে আছে এখন, ইউএসএ তে। বাইরে মানে গুগলে সিলিকন ভ্যালিতেই আছে? হ্যাঁ, মানে অরিজিনাল গুগলেই আছে, সিলিকন ভ্যালিতে আছে? হ্যাঁ অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, বলুন। ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ বেশ বেশ। আমি এখন, ওর তো 28 বছর, মানে 27+। এখন কি আমি বিয়ের জন্য একটু তৈরি হতে পারি? বিয়ের জন্য তো অবশ্যম্ভাবী তৈরি হতে পারেন। সামনের বছর বৈশাখ মাস থেকে আপনার জন্য একটা ভালো সুযোগ তৈরি হবে বিয়ের জন্য। কিন্তু একটা কথা বলি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের এই জন্ম ছকটা তো আমি মানে টোটাল 4টা আনার আগেই গ্রহগুলোকে দেখে বললাম ফ্যান্টাস্টিক চার্ট। কিন্তু 4টা আনার পর লগ্নস্থ মঙ্গল রাহু, সপ্তমস্থ শনিকেতু, সপ্তম চতুর্থপতি নিচস্থ। আপনাকে তো একটা মেয়ে খুঁজতে গেলে খুঁজতে হবে যে বিদেশে থাকে, কারণ আপনার ছেলে পশ্চিমবঙ্গে তো জীবনে ফিরবে না। এবার গুগল যদি কোনো দিন মনে করে যে আমরা আমেরিকা থেকে পাত্তারি গুটিয়ে সিঙ্গাপুরে চলে আসব, তাহলে আপনার ছেলেও সিঙ্গাপুরে চলে আসবে, বুঝেছেন? তা সেক্ষেত্রে আপনার ছেলে রাজ্যে তো ফিরবেই না, দেশেও সারা জীবন না ফিরতে পারে, কিন্তু দেশে ফিরলেও রাজ্যে ফেরার কোনো জায়গা নেই।
সুতরাং আপনাকে এমন একটা মেয়ে খুঁজতে হবে বিয়ে দেওয়ার জন্য যে বিদেশ যেতে চায় অথবা বিদেশে আছে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আপনার ছেলের বৈবাহিক দাম্পত্য জীবনের জায়গাটাতেই সব থেকে একটা বড় প্রবলেম তৈরি হয়ে বসে আছে, কারণ লগ্নস্থ মঙ্গল রাহুর অঙ্গারক দোষ এবং মঙ্গল দোষ, তার সঙ্গে সপ্তমে শনি এবং কেতুর একত্রীকরণ। দেখুন, ছেলে বিদেশে থাকে, অবশ্যম্ভাবী গাড়ি ঘোড়া চালায়, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, ওকে বলবেন, যদিও ওখানে সব লেনেই থাকে স্পিড লিমিট, তথাপি ওকে গাড়ি ঘোড়া বুঝে শুনে চালাতে, খুব সাবধানতা অবলম্বন করতে, শারীরিক ক্ষেত্রে এবং চলাফেরার ক্ষেত্রে, ওর ব্যক্তিগত জীবনে। বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য আপনি সামনের বছর থেকে চেষ্টা করতে পারেন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে 2028 সালের জুন মাসের আগে বোধহয় চেষ্টা না করাই উচিত। আচ্ছা, ও রাজি হচ্ছে না, আমি এত বলি বাঁচা গেছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ও একদম রাজি হচ্ছে 2028 সালের জুন মাসের পর থেকে একদম মনে করে রাখুন, ইউটিউবে থাকবে, এটাকে ডাউনলোড করে সেভ করে রাখবেন, তাহলে আর জীবনে ভুলবেন না। ভুলে গেলেই আমার এই কথাটা আপনি শুনে নেবেন ইউটিউব থেকে, কারণ ডাউনলোড করে রাখবেন নিজের ফোনে, ওটা সেভ হয়ে থাকবে। 2028 সালের জুন মাসের আগে ছেলের বিয়ে দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা আপনি করবেন না। ছেলে পশ্চিমবঙ্গে ফিরলে, মানে বাড়িতে আসলে, দেশে আসলে, বাড়িতে আসলে আপনি যদি মনে করেন যদি একটু সময় সাপেক্ষেও থাকে, তার আগে ওর জন্মছকের এই যে শনি কেতু মঙ্গল রাহুর একত্রীকরণ হয়ে বসে আছে, সেই জায়গাটাকে একটু জ্যোতিষশাস্ত্রগতভাবে আধ্যাত্মিক অ্যাঙ্গেলে একটু শান্তি প্রতিবিধান করে মেরামত করার চেষ্টা করবেন। এটা ওর পারিবারিক দাম্পত্য জীবনের জন্য শুধু না, ওর শারীরিক ক্ষেত্রের জন্য। ঠিক আছে? এবার আমি একটু কথা বলি না? বলুন, 100 বার বলুন। বললেন না গাড়ি ঘোড়াও ভীষণ গাড়ি চালাচ্ছে আজকাল। না, চালাবে তো। ব্যাপার হচ্ছে আমি কেন আপনাকে আমি কেন কথাটা বললাম ম্যাম, তার কারণ হচ্ছে দেখুন, গাড়ি তো চালাবেই, যেখানে ও আছে সেখানে তো গাড়ি চালাতেই হয়, গাড়ি চালাবে, কিন্তু 9 জুন যেহেতু আপনার ছেলে জন্মেছে, আপনার ছেলের মধ্যে একটা নর্মাল ইন্টেনশন খেলে যে ও যদি বাইকের অ্যাক্সিলারেটর ধরে বা গাড়ির স্টিয়ারিং ধরে, তাহলে সব সময় অ্যাক্সিলারেট করার ইচ্ছা থাকে। একদম একদম একদম, মানে ও আস্তে স্মুথ ইউনিফর্ম ভেলোসিটিতে গাড়ি চালাতে ওর ভালো লাগে না। মানে ওর হাতে যদি একটা রেসিং কার দিয়ে দেওয়া হয় ফেরারি বা ল্যাম্বরগিনির, ও সব থেকে হ্যাপি হবে। একদম, মানে ও সেই রকম ভাবেই চালায়, আমার খুব জানি তো, খারাপ লাগে। সেই জন্যই কথাটা বলেছি আপনাকে আমি, কারণ দিস ইজ দ্য ভাইব্রেশনাল এফেক্ট দিদি। মঙ্গল রাহু লগ্নে বসে আছে, চোটাঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে। সপ্তমে শনি কেতুও বসে আছে, যারা মঙ্গল রাহু শনি কেতুর একদম সমসপ্তমের দৃষ্টি বিনিময়, অর্থাৎ চোটাঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে, হলে মাথায় আর কোমর থেকে পায়ের পাতার মধ্যে হবে। এটা তো গেল ফিক্সড, হতেই পারে, কারোর ছকে থাকলে সে হাঁটতে গেলেও হতে পারে, সাইকেল চালাতে গেলেও হতে পারে। কিন্তু আপনার ছেলে যেহেতু জেমিনাইন নাম্বার 9 জেমিনাইন, মানে আমার একাধিক উদাহরণ আছে আমার কাছে, আমার ক্লায়েন্টদের যাদের হাতে বাইক স্কুটি গাড়ি দিলে তারা সব সময় মনে করে যে 80-100 স্পিড না হলে আমি গাড়িটা চালাচ্ছি না। একদম, শুধু বলবে এখানে চালিয়ে খুব আরাম, রাস্তা খুব ফাঁকা, এরকম আরো স্পিডে চালাচ্ছে। সুতরাং এইটা হচ্ছে, এবার এটা দিস ইজ দ্য ভাইব্রেশন। আচ্ছা দাদা, আর একটা জিজ্ঞেস করি, ও না একদম বিশ্বাস করে না। আমি বলি, আমি তো তুই এবার আসলে 1 বছর হলো গেছে, এবার তোকে একটু জ্যোতিষ দেখাবো, এ একদম বিশ্বাস করছে না। না, বিশ্বাস কি মুশকিল, বিশ্বাস তো করবে না। 9 সংখ্যার কোন লোক লগ্নে মঙ্গল রাহু বসে আছে শনি কেতু দৃষ্টিতে, সেই মানুষটা একটা জিনিসই বিশ্বাস করে, আমি মানুষ, আমাকে কর্ম করতে হবে, আমি আছি, পৃথিবীতে আর কেউ নেই। একদম, মানে এটাই ওর মন মানসিকতা হবে। এখানে আমি ওকে, আপনি ওকে আই লাভ ইউ না বলতে পারেন, আমি ওকে এই পারপাস আই লাভ ইউ বলবো, কারণ দিস ইজ দ্য ভাইব্রেশন অফ হিজ। এটাই ওর ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা যাবে না দাদা। আমি কি ও যদি না যায় সেরকম কিছু করতে পারি? না না, না গেলে তো দেখুন, আমাকে যা করতে হবে সেটা ওকে করতে হবে। ও আসলে একটুখানি ওর সাথে গল্প করব, ওকে তখনই আপনি যদি মনে করেন আমার কাছে নিয়ে আসবেন, না না, ওকে জ্যোতিষের কাছে আসছি বলবেন, কিন্তু বলবেন একজন জামা প্যান্ট পরা জ্যোতিষের কাছে যাচ্ছি।
ঠিক আছে? যে তোকে তোর ওই গুগলের এআই দিয়েই তোকে বোঝাবে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি, নিয়ে আসবেন। আমি যে মানুষটা জ্যোতিষ বিশ্বাস করে না, আমি তাদের বেশি আই লাভ ইউ বলি আপনার থেকেও, কারণ তাদের জ্যোতিষটা পেনিট্রেট করতে আমার সব থেকে আনন্দ হয়, কারণ ওরা যুক্তিবাদী লোক, ওরা যুক্তি খোঁজে। সেটাও তো আমাকে বুঝিয়ে দেয় উল্টে, তুমি এসব মানছো। জানি আমি, ও যুক্তিবাদী লোক, 9 সংখ্যায় জন্মেছে, লগ্নস্থ মঙ্গল রাহু শনির অ্যাসপেক্ট, যুক্তি তো চাইবে। তার মধ্যে নিচস্থ বৃহস্পতি বসে আছে, অতএব সে যুক্তি চাইবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে। তো দিস ইজ সায়েন্স, সেটা বোঝানো যাবে, অসুবিধা নেই, নিয়ে আসুন না, কি আছে। নভেম্বরে আসবে দাদা, যদি আমি সুযোগ হয় একদম সুযোগ হলে ওকে নিয়ে আসুন, গল্প করা যাবে না, কি অসুবিধা আছে? আর ওদের থেকেও জানা যাবে কি অবস্থা এখন সিলিকন ভ্যালিতে। আমি তো জানার চেষ্টা করি যাতে আমার অন্য ক্লায়েন্টদের সাপোর্ট দেওয়া যায়, ওর থেকে অনেক কিছু জেনে নিয়ে। একদম আসবেন। আর এই ব্যাপারটা ভালো ওকে থাকতে বলুন, সাবধানে থাকতে বলুন। বিয়ের কথা 28 সালের জুনের আগে ভাববেন না, চুপচাপ থাকতে দিন ওকে, ঠিক আছে? বর্তমান সেপ্টেম্বর মাস অবধি, এই যে সময়টা আজকে আপনি আমাকে ফোন করলেন, সেপ্টেম্বরের মিডল অবধি, অ্যাকচুয়ালি এটা অক্টোবরের মিডল অবধি ওকে শারীরিক ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে থাকতে বলবেন, ঠিক আছে? একদম ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আপনাদের অবশ্যই বলি, একটু আগেই কিন্তু দাদা বলেছেন যে 13 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে ওনার, এবং তার পরের দিন বর্ধমান, মানে 14 তারিখ, 13 কাল পরশু অবশ্যই বুকিং তো ছিলই, আপনারা জানেন। এবং এছাড়া ওনার চেম্বার্স বাকি যা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র কালকে যেহেতু দুর্গাপুর রয়েছে, তাই ডেফিনেটলি শেওড়াফুলি থাকছে না, পরের দিকে একদম। অবশ্যই আজকে আর হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।